আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাথে রোশন ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জারণ বিজারণ। এই জারণ বিজারণ এটার প্রথম পর্বে আমি তোমাদেরকে যে বিষয়গুলো আমি আলোচনা করব সেটা এসএসসি পরীক্ষার্থীদের জারণ বিজারণের যে অংশটা রয়েছে সেটা, এবং দ্বিতীয় পর্বে আমি চেষ্টা করব তোমাদের সৃজনশীল এবং গাণিতিক সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা করতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসি জারণ বিজারণ। জারণ বিজারণের প্রথম বিক্রিয়া, সেই বিক্রিয়ার নাম কি? সেটা হচ্ছে রিডক্স বিক্রিয়া। রিডক্স বিক্রিয়া সম্পর্কে তোমরা অনেক আগেই জেনে আসছো, এসএসসিতে তোমরা পড়ে আসছো। রিডক্স বিক্রিয়াটি হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের একাধিক মৌলের মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটে তাকে রিডক্স বিক্রিয়া বলে। অর্থাৎ রিডক্স বিক্রিয়ায় মৌলসমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হবে। একাধিক বিক্রিয়ক থাকবে, একটি বিক্রিয়ক ইলেকট্রন দেবে, অপর বিক্রিয়ক ইলেকট্রন নেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে ইলেকট্রনের যে আদান প্রদান হচ্ছে এটা তোমরা কিভাবে বুঝবা? এটা বুঝতে হলে তোমাদেরকে মৌলসমূহের জারণ মান জানতে হবে। আমি এই সংজ্ঞার পরে তোমাদেরকে জারণ মান সম্পর্কে আজকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তো আমরা চলে আসি, রিডক্স বিক্রিয়ার একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে। যেমন দেখো, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ রূপান্তরিত হয়েছে, অপরদিকে ওই ইলেকট্রনটা কপার 2+ গ্রহণের মাধ্যমে কপারে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ জিঙ্ক প্লাস কপার 2+ সমান জিঙ্ক 2+ প্লাস কপার। এটা একটি রিডক্স বিক্রিয়া। এখন রিডক্স বিক্রিয়ার নামটা কোথা থেকে এসেছে? রিডক্স, রিড এসেছে রিডাকশন থেকে এবং অক্স এসেছে অক্সিডেশন থেকে। তার মানে হচ্ছে রিডক্স হচ্ছে জারণ বিজারণ। জারণ বিজারণের সংক্ষেপ নেম হচ্ছে রিডক্স। জারণ মানে হচ্ছে অক্সিডেশন এবং বিজারণ হচ্ছে রিডাকশন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এরকম অনেক নাম, যেখানে দেখা যাচ্ছে যে বিপরীত শব্দ সাথে বি এই কথাটা যুক্ত রয়েছে, যেমন জোড় বিজোড়। তো জোড়ের সাথে যেরকম বিজোড় বসে এবং জোড়ের সাথে বিজোড় বসিয়ে আমরা গণনার সম্পূর্ণতা নিয়ে আসি, ঠিক একই রকম ভাবে জারণের সাথে বিজারণ এই শব্দটিকে যোগ করে আমরা বিক্রিয়ার সম্পূর্ণতা নিয়ে আসি। জারণ ছাড়া বিজারণ সম্ভব না, আবার বিজারণ ছাড়া জারণ সম্ভব না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জারণ বিজারণের সনাতন যে সংজ্ঞাটা ছিল এই সংজ্ঞাটা তোমাদেরকে এখন আমি দেখাবো। যে বিক্রিয়ায় অক্সিজেন বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের সংযোজন ঘটে, কিংবা হাইড্রোজেন বা কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ ঘটে, তাকে জারণ বলে। এটি ছিল সনাতন সংজ্ঞা। এই সংজ্ঞা অনুসারে বাহ্যিকভাবে তুমি বুঝতে পারবে বিক্রিয়াটি জারণ নাকি বিজারণ। তো জারণের ক্ষেত্রে অক্সিজেনের সংযোজন হবে, যেমন ফেরাস অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেরিক অক্সাইডে রূপান্তরিত হয়েছে, এক্ষেত্রে অক্সিজেনের সংযোজন ঘটেছে। তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন, তড়িৎ ঋণাত্মক মৌল কারা এই সম্পর্কে তোমাদেরকে জারণ মান যখন একটু পরে দেখাবো সেক্ষেত্রে বিষয়টা আরেকটু ক্লিয়ার করব। তড়িৎ ঋণাত্মক মৌল সাধারণত তারাই যারা ইলেকট্রন সহজে গ্রহণ করে এবং এরা সাধারণত অধাতু। তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। একই রকম ভাবে তড়িৎ ঋণাত্মক মূলকের সংযোজন, মৌলের সংযোজন, মূলকের সংযোজন। যে মূলকের চার্জ নেগেটিভ সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মূলক, যেমন সালফেট। তাহলে এখানে দেখো, জিঙ্কের সাথে সালফেট মূলকের সংযোজন হয়ে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন হয়েছে।
একই রকম ভাবে দেখো হাইড্রোজেনের অপসারণ হবে। জিঙ্ক এখান থেকে হাইড্রোজেনকে সরিয়ে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করেছে। আরেকটি বিক্রিয়া দেখো তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ। তড়িৎ ধনাত্মক মৌল এটারও যদি অপসারণ হয়, হাইড্রোজেনের অপসারণ হবে কিংবা তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ হবে। যেমন ধরো জিঙ্ক এখানে কপারকে সরিয়ে জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন করেছে, তার মানে এখানে কপারকে সরিয়ে দিয়েছে। কপার হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল। এটি ছিল সনাতন মতবাদ অনুসারে জারণের সংজ্ঞা। বিজারণ কি? সনাতন মতবাদ অনুসারে বিজারণের সংজ্ঞাটা কিভাবে দেওয়া হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই। যে বিক্রিয়ায় হাইড্রোজেন বা কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযোজন ঘটে কিংবা অক্সিজেন বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ ঘটে তাকে বিজারণ বলা হয়। তাহলে বিজারণে এক্ষেত্রে হাইড্রোজেন বা কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযোজন হবে এবং অক্সিজেন বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ হবে। যেমন উদাহরণে আসো হাইড্রোজেনের সংযোজন, হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করেছে, এক্ষেত্রে হাইড্রোজেন অক্সিজেনের সাথে সংযুক্ত হয়েছে, এটা হচ্ছে বিজারণ। তড়িৎ ধনাত্মক মৌলের সংযোজন, এখানে দেখো অ্যালুমিনিয়াম ধাতু তড়িৎ ধনাত্মক মৌল, এটার ক্লোরিনের সাথে সংযোজন হয়েছে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে, এটি হচ্ছে বিজারণ। অক্সিজেনের অপসারণ, অক্সিজেন সরে যাবে বিজারণ বিক্রিয়ায়। কপার অক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় কপার এবং পানি উৎপন্ন করেছে, এক্ষেত্রে অক্সিজেনের অপসারণ হয়েছে, তাহলে এতে বিজারণ বিক্রিয়া। তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ, তড়িৎ ঋণাত্মক মৌল সরে যাবে, যেমন এক্ষেত্রে ক্লোরিন তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে ফেরিক ক্লোরাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় ক্লোরিনের অপসারণ হয়েছে, ফেরাস ক্লোরাইড তৈরি হয়েছে এবং HCl এটা উৎপন্ন হয়েছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারো আগে যে উদাহরণগুলো দেখালাম জারণের ক্ষেত্রে আর এখন যে বিজারণের উদাহরণগুলো দেখালাম, আসলে এই উদাহরণগুলো কি আলাদা? না, প্রত্যেকটা বিক্রিয়ার মধ্যে যেরকম আমি বলছি জারণ হয়েছে একই রকম ভাবে বিজারণও হয়েছে। যেমন ধরো একটি গ্লাসে অর্ধেক যদি পানি থাকে তাহলে এটাকে দুই ভাবে বলা যায়, অর্ধেক পানি রয়েছে, আবার এটাও বলতে পারি অর্ধেক খালি রয়েছে। অর্থাৎ তুমি একটা বিক্রিয়াকে যেভাবে উপস্থাপন করবা ওইটা ওই বিক্রিয়া হবে, কিন্তু জারণ ছাড়া বিজারণ সম্ভব না, আবার বিজারণ ছাড়া জারণ সম্ভব না। ধরো হাইড্রোজেনের সংযোজন বিজারণ, কিন্তু অক্সিজেনেরও তো সংযোজন হয়েছে, তাই নয় কি? তাহলে এটা জারণ এবং বিজারণ উভয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমাদের আগে এরকম সনাতন মতবাদ অনুসারে জারণ বিজারণের সংজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে গ্রহণযোগ্য যে মতবাদ সেটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ এবং এটিকে আমরা আধুনিক মতবাদ বলে থাকি। যেমন আধুনিক মতবাদ অনুসারে জারণের কি সংজ্ঞা দেওয়া হচ্ছে, দেখ, যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা, এই রাসায়নিক সত্তা কি হতে পারে? পরমাণু, মূলক বা আয়ন হতে পারে, ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। তাহলে যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। তোমাদের অনেকের মধ্যে এই সমস্যাটা তৈরি হয় যে আসলে জারণ কি এবং বিজারণ কি। সহজ কথা, আমি সহজভাবে বুঝিয়ে দিয়েছি। জারণ মানে ছাড়ন, এটা মনে রাখবা। জারণ মানে যদি ছাড়ন এটা তোমার মনে থাকে, তাহলে বিজারণ মানে গ্রহণ, এটা তুমিই বলতে পারবা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছোট্ট কথাটি আমরা মনে রাখবো, জারণ মানে ছাড়ন। তাহলে যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে বা ছেড়ে দেয়, এই বিক্রিয়াটাকে আধুনিক মতবাদ অনুসারে বা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিক্রিয়া বলা হয়। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে রূপান্তরিত হয়েছে, তাহলে এটি একটি জারণ বিক্রিয়া। অনুরূপভাবে ফেরাস একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিকে রূপান্তরিত হয়েছে, তাহলে এটা একটা আয়ন, আয়নও ইলেকট্রন ত্যাগ করতে পারে। এবং অক্সালেট আয়ন একটা মূলক,
দুইটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা জিনিস পরিষ্কার করি, সেটি হচ্ছে একটি যৌগের যে কোনো একটি পরমাণু ইলেকট্রন আদান প্রদান করবে, কিংবা একটি মূলকের যে কোনো একটি পরমাণু ইলেকট্রন আদান প্রদান করবে। পরমাণুরাই ইলেকট্রন আদান প্রদান করে, কেউ গ্রহণ করে, কেউ ত্যাগ করে। এখানে দেখো, অক্সালাইট আয়নের কার্বন মূলত আসলে একটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, কিন্তু দুইটি কার্বন থাকার কারণে দুটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে এবং ফলশ্রুতিতে তারা কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়েছে এবং এখানে জারণ মানের পরিবর্তন হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জারণ বিক্রিয়ায় মৌলের জারণ মান বৃদ্ধি পায়, এটা খুব ভালো মতো জানতে হবে তোমাকে। জারণ বিক্রিয়ায় মৌলের জারণ মান বৃদ্ধি পায়। জারণ মান বৃদ্ধি পাওয়াকে আমরা ধনাত্মক দ্বারা সূচিত করি। ধনাত্মকের মান যত বাড়তে থাকে জারণ মান তত বৃদ্ধি পায়। এখন আমরা চলে আসি আধুনিক মতবাদ বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা, পরমাণু, মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। অর্থাৎ বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হবে। উদাহরণ হিসেবে দেখিয়েছি, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হলো, তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ হলো, এটি একটি বিজারণ বিক্রিয়া। অনুরূপভাবে ফেরিক একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ফেরাসে রূপান্তরিত হয়েছে, তাহলে এটি একটি বিজারণ বিক্রিয়া। ম্যাঙ্গানেট আয়ন 5টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানাস এটাতে রূপান্তরিত হয়েছে, তাহলে এটি একটি বিজারণ বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস মনে রাখবা, ম্যাঙ্গানেট আয়নের Mn তার জারণ মান +7 এবং সে 5টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তার জারণ মান হ্রাস পেয়ে Mn2+ রূপান্তরিত হয়েছে। তার মানে বিজারণ বিক্রিয়ায় জারণ মান হ্রাস পায়। এক্ষেত্রে ধনাত্মকের চার্জ যদি আগে বেশি থাকে পরে কমে যায়, অথবা যদি নিরপেক্ষ থেকে থাকে কোনো মৌল তবে সে নেগেটিভ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে হ্রাসকে আমরা নেগেটিভ দ্বারা প্রকাশ করছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে রাখতে হবে জারণ বিক্রিয়ায় জারণ মান বৃদ্ধি পায় এবং বিজারণ বিক্রিয়ায় জারণ মান হ্রাস পায়। মূলত আসলে জারণ এবং বিজারণ বিক্রিয়াটিকে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি এইভাবে: জাদা বিগ্রহ। জাদা বলতে জারণ দান, অর্থাৎ জারণ বিক্রিয়ায় ইলেকট্রন দান হয়, এবং বিগ্রহ মানে বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সহজেই এইভাবে মনে রাখতে পারো জারণ এবং বিজারণ। এবার আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জারক কি? খুব গুরুত্বপূর্ণ বিষয়। জারণ এবং বিজারণ সম্পর্কে জানলাম। যারা হচ্ছে ইলেকট্রন আদান প্রদান, যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান হয় তাকে জারণ এবং বিজারণ বললাম। এখন জারক এবং বিজারক এরা কি? এরা হচ্ছে ওই সকল পদার্থ যারা ইলেকট্রন আদান প্রদান করে। অর্থাৎ জারণ এবং বিজারণ হচ্ছে বিক্রিয়ার নাম, আর জারক এবং বিজারক হচ্ছে পদার্থের নাম। এখন জারক কারা? আধুনিক মতবাদ অনুসারে জারকের সঙ্গে এভাবে দেওয়া হচ্ছে: যে সকল পদার্থ, এটা হতে পারে মৌল, যৌগ বা আয়ন, অন্য কোনো মৌল, যৌগ বা আয়ন হতে ইলেকট্রন গ্রহণ পূর্বক তাদেরকে জারিত করে এবং নিজে বিজারিত হয়, তাদেরকে জারক বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা বিষয় খুব ভালো মতো মনে রাখতে হবে। জারক ইলেকট্রন গ্রহণ করে, অপর পদার্থকে জারিত করে। কোনো পদার্থকে জারিত করা মানে তার জারণ ঘটানো। যার জারণ ঘটে সে জারিত হয়। জারক জারিত করে। এই বিষয়টা তোমাদের মাথার মধ্যে একটু এলোমেলো ভাব তৈরি করে। খুব সহজভাবে বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিই। যেমন ধরো, চোর কি করে? চুরি করে। তো চুরি করে দেখে তার নাম কিন্তু চোর হয়েছে। সে কিন্তু জন্মগতভাবেই
চোর নাম নিয়ে বড় হয় নাই। যখন দেখলো তার কাজকর্ম চুরি, তখন তার নাম হলো চোর। তাহলে মানুষের এরকম ভাবে কর্মের সাথে নাম হয়। যেমন আমি শিক্ষক, কেন? তোমাদেরকে শিক্ষা দেই, শিক্ষা দেই বিধায় আমি শিক্ষক। একই রকম ভাবে জারক জারিত করে বা জারণ ঘটায়, একই রকম ভাবে বিচারক বিচারিত করে বা বিচারণ ঘটায়। সে যেইটা করে তার উপর ভিত্তি করে তার নাম। জারক জারিত করে কিন্তু নিজে বিচারিত হয়। তার মানে জারক ইলেকট্রন গ্রহণের মাধ্যমে নিজে বিচারিত হয়, কারণ ইলেকট্রন গ্রহণ মানে বিচারণ। বিষয়টি দেখো, উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে এখানে F2 ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পারঅক্সাইড সমূহ, পারঅক্সি অ্যাসিড সমূহ এবং এদের লবণ সমূহ। সাধারণত আমরা এদেরকে জারক হিসেবে ব্যবহৃত করব। আমরা পরবর্তীতে এদের বিভিন্ন ধরনের বিক্রিয়া তোমাদেরকে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে আসি বিচারক কি। বিচারক হচ্ছে যে সকল মৌল, যৌগ বা আয়ন অন্য কোনো মৌল, যৌগ বা আয়নকে ইলেকট্রন প্রদান করে, তাদেরকে বিচারিত করে এবং নিজে জারিত হয়, তাদেরকে বিচারক বলা হয়। একটু আগেই বললাম, বিচারক অপরকে বিচারিত করবে। কিভাবে বিচারিত করবে? ইলেকট্রন প্রদান করে এবং নিজে জারিত হবে। বিচারকের কাজ হচ্ছে অপরকে বিচারিত করা এবং নিজে জারিত হয়। বিচারক কিভাবে বিচারিত করে? ইলেকট্রন প্রদানের মাধ্যমে এবং নিজে জারিত হয়। নিজে কিভাবে জারিত হয়? ইলেকট্রন প্রদানের মাধ্যমে। ইলেকট্রন প্রদান মানে আমরা কি জানি? জারণ। তাহলে বিচারক ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। ব্যাপারটি আরেকটু ক্লিয়ার করব পরবর্তী সমীকরণে। এখানে উদাহরণে চলে আসি আমরা। যেমন ধরো মৃৎক্ষার ধাতু, হাইড্রোজেন, কার্বন বিচারক হিসেবে ব্যবহৃত হতে পারে। অক্সালিক অ্যাসিড, স্ট্যানাস ক্লোরাইড, অক্সি অ্যাসিড সমূহ ও তাদের লবণ সমূহ, এরা হচ্ছে বিচারক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে বিচারকের কাজ কি? ইলেকট্রন ত্যাগ করা। ইলেকট্রন ত্যাগ করে কি করে? অপরকে বিচারিত করে, নিজে কি হয়? জারিত হয়, অথবা নিজের জারণ ঘটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জারক এবং বিচারক পরস্পরকে জারিত এবং বিচারিত করে এবং এর মাধ্যমেই জারণ বিজারণ একসাথে ঘটে। উদাহরণ দেখি। অক্সালিক অ্যাসিড একটি বিচারক, ব্যাখ্যা করো। অক্সালিক অ্যাসিড বিচারক কেন? বিচারক হচ্ছে তারাই যারা ইলেকট্রন ত্যাগ করে। অক্সালিক অ্যাসিডের কার্বন এর জারণ মান হচ্ছে +3। এই +3 কার্বন একটি ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে +4 এ রূপান্তরিত হয়। যেমন দেখো, অক্সালিক অ্যাসিডে কার্বন আছে দুইটি কার্বন, প্রত্যেকে একটি করে, টোটাল 2টি ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়। তাহলে কার্বন ডাই অক্সাইডে কার্বনের জারণ মান +4, জারণ মান বৃদ্ধি পেয়েছে। যেহেতু ইলেকট্রনের ত্যাগ হয়েছে, বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ, কিন্তু যে পদার্থ ইলেকট্রন ছেড়ে দিয়েছে তার নাম হচ্ছে বিচারক। বিক্রিয়ার সাথে পদার্থের নাম একটু বিপরীত হবে। বিপরীতটা কেন হলো? কারণ পদার্থের নাম হয়েছে তার কর্ম অনুসারে। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখানে তোমাদেরকে একটা বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। সেটি হচ্ছে, দেখো, বিচারক তার যে ইলেকট্রনটি রয়েছে সেটি জারককে প্রদান করছে। জারক ইলেকট্রনটি গ্রহণ করেছে, তো বিচারক যে ইলেকট্রনটি ছেড়ে দিল, এই বিক্রিয়াটার নাম হচ্ছে কি? জারণ। বিচারকের ইলেকট্রন ছেড়ে দেওয়ার বিক্রিয়া হচ্ছে জারণ। অপরদিকে জারক সে ইলেকট্রনটি যখন গ্রহণ করলো, তখন যে বিক্রিয়াটা হলো, এই বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ। তাহলে জারকের ইলেকট্রন গ্রহণটা হচ্ছে বিজারণ, আর বিচারকের ইলেকট্রন বর্জন হচ্ছে জারণ।
তাহলে বিজারক জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, একই রকম ভাবে জারক বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবং জারক ছাড়া বিজারণ যেরকম সম্ভব না, বিজারক ছাড়া জারক তেমন সম্ভব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো দাতা কাকে বলে। দাতা মানে হচ্ছে যে দান করে। যেমন আমি কখন দাতা হব? আমি যদি কাউকে 10 টাকা দান করি তাহলে আমি দাতা হব। কেউ যদি এই টাকাটা না গ্রহণ করে তাহলে কি আমি দাতা হতে পারবো? হতে পারবো না। তাহলে দাতা তখনই হব যদি গ্রহীতা থাকে, অর্থাৎ দাতার কারণেই গ্রহীতা এবং গ্রহীতার কারণেই দাতা, একজনের কারণেই আরেকজন। এবং দাতা গ্রহীতা যেহেতু একসাথে বিষয়টা হয়, ঠিক একই রকম ভাবে জারণ এবং বিজারণের বিষয়টাও একই সাথে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জারণ বিজারণ একসাথে ঘটে বা যুগপৎ ঘটে, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অনেক ছোটবেলা থেকে আমরাও যে এরকম শিখে এসেছি, একই রকম ভাবে এখনো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। জারণ বিজারণ একসাথে ঘটে, এটি দেখাও। এটি দেখানোর জন্য তোমাকে প্রথমে জারণ বিক্রিয়া দেখাতে হবে এবং একই সাথে বিজারণ বিক্রিয়াও দেখাতে হবে। এবং দেখাতে হবে যে জারণ বিক্রিয়ায় বিজারক যে ইলেকট্রনটি ছেড়ে দেয়, মূলত আসলে বিজারণ বিক্রিয়ায় জারক ওই ইলেকট্রনটি গ্রহণ করে। যেমন ধরো এখানে একটি উদাহরণ দেখিয়েছি, স্ট্যানাস ক্লোরাইড, এটার সাথে ফেরিক ক্লোরাইড বিক্রিয়ায় স্ট্যানিক ক্লোরাইড এবং ফেরাস ক্লোরাইড উৎপন্ন হলো। এইখানে স্ট্যানাস ক্লোরাইডের স্ট্যানাসের জারণ মান হচ্ছে 2+, ফেরিক ক্লোরাইডের Fe এটার জারণ মান হচ্ছে 3+। তাহলে স্ট্যানাস 2+, সে আরো দুটি ইলেকট্রন ছেড়ে দিতে পারে, ছেড়ে দিয়ে স্ট্যানিকে রূপান্তরিত হতে পারে Sn4+। তাহলে এই ক্ষেত্রে জারণ হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অপরদিকে দেখো ফেরিক আয়ন Fe3+, সে একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ফেরাসে রূপান্তরিত হতে পারে। যেহেতু স্ট্যানাস দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, সেহেতু দুটি ফেরিক আয়ন প্রত্যেকে একটি করে মোট দুটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে দুটি ফেরাস আয়ন তৈরি হয়েছে। কারণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিজারক যে পরিমাণ ইলেকট্রন ছেড়ে দেবে, জারক সেই পরিমাণ ইলেকট্রনই গ্রহণ করবে। এর জন্য অতিরিক্ত জারকের যদি প্রয়োজন হয় তাহলে দিতে হবে, কিন্তু ইলেকট্রন আদান প্রদান সমান হতে হবে। স্ট্যানাস প্লাস Fe3+, এরা বিক্রিয়া করে স্ট্যানিক প্লাস ফেরাস আয়ন উৎপন্ন হলো। তাহলে এক্ষেত্রে প্রথমটুকু হচ্ছে জারণ বিক্রিয়া, দ্বিতীয়টুকু হচ্ছে বিজারণ বিক্রিয়া। তার মানে জারণ এবং বিজারণ একসাথে সংগঠিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই বুঝে গেলাম যে জারণ ছাড়া বিজারণ সম্ভব না, আবার বিজারণ ছাড়া জারণ সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার চলে আসি জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। এটি বলতে আমরা কি বুঝি? কোন পরমাণুর জারণ সংখ্যা এমন একটি সংখ্যা যা দ্বারা সংশ্লিষ্ট পরমাণুর উপর সৃষ্ট তড়িৎ চার্জের প্রকৃতি ও সংখ্যা মান প্রকাশ পায়। কিন্তু এটি সংজ্ঞাটা এইভাবে আমরা দেব, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে মৌল বা মূলকের সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই মৌল বা মূলকের জারণ সংখ্যা বলে। যেমন জিঙ্ক দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ এ রূপান্তরিত হলো। তাহলে এখানে জিঙ্ক যেহেতু 2+ এ রূপান্তরিত হয়েছে, এই জন্য জিঙ্কের জারণ মান হচ্ছে +2। একই রকম ভাবে অক্সিজেন সে দুটি ইলেকট্রন গ্রহণ করলো, এবং যেহেতু অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করেছে এবং এর ফলশ্রুতিতে অক্সিজেন 2- চার্জে রূপান্তরিত হয়েছে, এই জন্য অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। তাহলে জারণ সংখ্যার প্রাথমিক সংজ্ঞা হচ্ছে কোন একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে যে চার্জে রূপান্তরিত হয়, মূলত আসলে ওই চার্জ সংখ্যাটাই তার জারণ সংখ্যা। যদিও পরবর্তীতে আমরা এর প্রকৃত সংজ্ঞা প্রদান করব। এটা দিয়ে মূলত আসলে সব মৌলের জারণ সংখ্যা নির্ণয় করা হয় না। এখন তোমাদেরকে আমি প্রকৃত সংজ্ঞা দেব। প্রকৃত সংজ্ঞাটা কি? কতগুলো সুনির্দিষ্ট নিয়ম মেনে কোনো অণুতে উপস্থিত কোনো পরমাণুর উপর যে চার্জ আরোপ করা হয়
তার মানকে উক্ত পরমাণুর জারণ সংখ্যা বা জারণ মান বলে। কতগুলো সুনির্দিষ্ট নিয়ম মেনে কোনো অণুতে কোনো পরমাণুর উপরে যেই চার্জ আরোপ করা হয়, এই সুনির্দিষ্ট নিয়মগুলা জানতে হবে। জানলে একটা পরমাণুর জারণ সংখ্যা তুমি সহজে বের করতে পারবে। একটা জিনিস মনে রাখতে হবে, জারণ সংখ্যা বিষয়টা একটা যৌগের মধ্যে সীমাবদ্ধ। যৌগের কোনো একটি পরমাণুর জারণ সংখ্যা বের করতে হয়। যেমন আমরা প্রমাণ জারণ সংখ্যার মাধ্যমে বিষয়টা বুঝতে পারবো। প্রমাণ জারণ সংখ্যাটা কি? কোনো যৌগে উপস্থিত কোনো মৌলের যে জারণ সংখ্যা ব্যবহার করে অপর কোনো মৌলের অজানা জারণ সংখ্যা নির্ণয় করা হয় তাকে সংশ্লিষ্ট মৌলের প্রমাণ জারণ সংখ্যা বলে। যেমন কার্বন ডাই অক্সাইডে অক্সিজেনের জারণ মানের ভিত্তিতে আমি কার্বনের জারণ মান বের করছি। যেমন অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, এটা নির্দিষ্ট। এইটার সাপেক্ষে কার্বনের জারণ মান বের করছি এবং কার্বনের জারণ মান এক্ষেত্রে হয়েছে +4। তাহলে অক্সিজেনের যে জারণ মান সেটা হচ্ছে প্রমাণ জারণ মান, আর অক্সিজেনের সাপেক্ষে কার্বনের জারণ মান আমি নির্ণয় করছি। এক্ষেত্রে অক্সিজেনের কারণেই কার্বনের জারণ মান আমি বের করতে পারলাম। তাহলে মূলত সংজ্ঞাটা হচ্ছে কতগুলো সুনির্দিষ্ট নিয়ম মেনে কোনো অণুতে যদি কোনো পরমাণুর উপরে যেই চার্জ আরোপ করব সেটাই মূলত আসলে তার জারণ মান। এখন আমরা তোমাদেরকে কিছু জারণ মান নির্ণয়ের নিয়মাবলী দেখাবো। যেমন দেখো, 1 নাম্বার মৌলের ক্ষেত্রে বলা হচ্ছে মৌলের অণু বা পরমাণুর জারণ সংখ্যা 0। যে কোনো একটা মৌল যদি অণু আকারে থাকে অথবা পরমাণু আকারে থাকে এতে জারণ সংখ্যা 0 হবে। হাইড্রোজেন, ক্লোরিন, তারপর আয়রন, কপার ইত্যাদি এদের প্রত্যেকের জারণ মান 0 থাকবে। 2 নম্বর হচ্ছে এক পারমাণবিক আয়ন, এরকম যদি আয়ন হয় যাদের পরমাণু সংখ্যা 1টা, তাহলে সেক্ষেত্রে জারণ সংখ্যা আয়নের চার্জের সমান হবে। যেমন ফেরাস 2+, ফেরিক 3+, ক্লোরিনের ক্ষেত্রে মাইনাস, অক্সিজেন 2-। তাহলে এদের আয়নের চার্জ যথাক্রমে ফেরাসের ক্ষেত্রে +2, ফেরিকের ক্ষেত্রে +3, ক্লোরাইডের ক্ষেত্রে -1 এবং অক্সাইডের ক্ষেত্রে -2। 3 নম্বরে আসো ধাতু 1, 2 এবং 13। এই যে গ্রুপ, এই গ্রুপের যে ধাতুগুলো অবস্থান করে মূলত আসলে এই ধাতু সমূহের জারণ সংখ্যা হবে গ্রুপ সংখ্যার সমান। তবে একটি জিনিস, সেটি হচ্ছে 13তম গ্রুপে যে ধাতুটা অবস্থান করে তার জারণ সংখ্যা হবে +3। এই 13তম গ্রুপকে আগে 3A গ্রুপ নামে অভিহিত করা হতো। তাহলে পরবর্তীতে আমরা চলে আসি হ্যালোজেনের ক্ষেত্রে সকল যৌগে ফ্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। হ্যালোজেন এবং অক্সিজেন ব্যতীত অন্য যে কোনো মৌলের পরমাণুর সাথে গঠিত দ্বিপারমাণবিক যৌগে হ্যালোজেন পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে -1। অর্থাৎ হ্যালোজেনের সাথে যুক্ত হতে পারে কিংবা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে। কেবলমাত্র এই 2 ধরনের যৌগ ছাড়া অন্য যে কোনো যৌগের সাথে যদি হ্যালোজেন যুক্ত হয় তাহলে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা হ্যালোজেনের জারণ মান হবে -1। কোনো হ্যালোজেন পরমাণুর সাথে উপরের পর্যায়ের হ্যালোজেন পরমাণুর যৌগ গঠন করলে নিচের পর্যায়ের হ্যালোজেন পরমাণুর জারণ সংখ্যা হবে +1। বিষয়টা হচ্ছে একটা গ্রুপের উপর থেকে নিচে যে হ্যালোজেনগুলো রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, উপর থেকে যত নিচের দিকে যেতে থাকবো যদি এরা পরস্পরের সাথে যুক্ত হয়, যৌগ গঠন করে, তবে উপরে যে অবস্থান করবে যেই হ্যালোজেনটি তার জারণ মান হবে -1 এবং নিচে যে হ্যালোজেনটি অবস্থান করবে তার জারণ মান হবে +1। যেমন ধরো আয়োডিন ক্লোরিনের সাথে যুক্ত হলো, তাহলে এক্ষেত্রে আয়োডিন যেহেতু ক্লোরিনের নিচে অবস্থান করে এই জন্য আয়োডিনের জারণ সংখ্যা হচ্ছে +1 এবং ক্লোরিন যেহেতু আয়োডিনের উপর অবস্থান করে এই জন্য এর জারণ সংখ্যা হচ্ছে -1। 5 নম্বর অক্সিজেন। বেশিরভাগ যৌগের অক্সিজেনের জারণ সংখ্যা -2। এটা ম্যাক্সিমাম যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2 নির্দিষ্ট। তবে
পারঅক্সাইড যেগুলো আছে এগুলোতে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1 এবং ফ্লোরিন এর সাথে যখন গঠিত হবে, ফ্লোরিনের সাথে যদি অক্সিজেন যৌগ গঠন করে, এক্ষেত্রে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানটা অনেক বেশি, অধিক তড়িৎ ঋণাত্মক মূল হচ্ছে ফ্লোরিন। এই কারণে অক্সিজেনের সাথে যখন ফ্লোরিন যুক্ত হয় এক্ষেত্রে অক্সিজেনের জারণ মান প্লাস হয়। সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান হবে -1/2, যেমন KO2 এই ধরনের যৌগগুলোর মধ্যে অক্সিজেনের জারণ মান হবে -1/2। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা পরবর্তী ছকে চলে আসতেছি। যেমন ধরো হাইড্রোজেন, বেশিরভাগ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, তবে ধাতুর সাথে হাইড্রাইড গঠিত হলে হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে -1। ধাতুর সাথে যদি হাইড্রাইড গঠন হয়, যেমন ক্যালসিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, এই ধরনের হাইড্রাইডের মধ্যে হাইড্রোজেনের জারণ মান হবে -1। যৌগ ও যৌগমূলক, যৌগের কোনো অণুতে সকল পরমাণুর জারণ সংখ্যার যোগফল 0, খুব গুরুত্বপূর্ণ। মূলত আসলে এই টপিকসের উপর ভিত্তি করে আমরা যে কোনো অণুতে যে কোনো অজানা পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। একটা যৌগের অণু যদি চার্জ নিরপেক্ষ হয়ে থাকে তাহলে এদের জারণ সংখ্যা হবে 0, অর্থাৎ অণুতে উপস্থিত প্রত্যেকটি পরমাণুর জারণ সংখ্যার যোগফল হবে 0। এবং একই রকম ভাবে কোনো যৌগমূলকের ক্ষেত্রে এই যোগফল যৌগমূলকের চার্জের সমান হবে। একটা যৌগমূলকের উপস্থিত যতগুলো পরমাণু আছে তাদের প্রত্যেকের জারণ সংখ্যার যোগফল হবে ওই যৌগমূলকের চার্জের সমান। এখন আমরা পরবর্তীতে তোমাদের দেখাচ্ছি যেটি হচ্ছে যে কোনো একটা যৌগের মধ্যে আমাদের কোনো মৌলের জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে, এটা তোমাদের পরীক্ষায় আসে, এই ধরনের কোশ্চেনগুলো আসে, খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমি একটু আগে যে ছকে তোমাদেরকে প্রমাণ জারণ সংখ্যা নির্ণয়ের নিয়মগুলো দেখালাম, ওই প্রমাণ জারণ সংখ্যাগুলো মনে রাখতে হবে। তার প্রেক্ষিতে আমরা কোনো অজানা পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। যেমন ধরো এটা সোডিয়াম থায়োসালফেট, এই সোডিয়াম থায়োসালফেটের ক্ষেত্রে সোডিয়ামের জারণ সংখ্যা +1, এরা গ্রুপ একে অবস্থান করে, এই জন্য এদের জারণ মান +1। এবং অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। তাহলে এই দুইটা আমার জানা আছে, সোডিয়াম এবং অক্সিজেন জানা আছে, তাহলে সেক্ষেত্রে সালফারের জারণ সংখ্যা সহজে বের করতে পারি। সালফারের জারণ সংখ্যা আমি x ধরে নিলাম। x যদি ধরে নিই তো আমরা একটু আগে জানলাম যে একটা অণুতে প্রত্যেকটা পরমাণুর জারণ সংখ্যার যোগফল হচ্ছে 0 যদি অণুটি চার্জ নিরপেক্ষ হয়ে থাকে। তাহলে যেহেতু একটি যৌগে উপস্থিত মৌলসমূহের জারণ সংখ্যার যোগফল 0, এই জন্য আমরা প্রত্যেকটা পরমাণুর সংখ্যা অনুসারে তার জারণ সংখ্যাকে যোগ করে আমরা ক্যালকুলেশন করতে পারি। এবং এই ক্যালকুলেশনের মাধ্যমে দেখা যাচ্ছে x এর মান এসেছে +2, তার মানে হচ্ছে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +2। এরপরে আমরা নতুন আরেকটি যৌগ দেখো, সোডিয়াম টেট্রাথায়োনেট। এই সোডিয়াম টেট্রাথায়োনেটে কি হচ্ছে দেখো, এখানে একই রকম ভাবে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। একই রকম ভাবে আমরা টোটাল ক্যালকুলেশন যদি করে নিই তাহলে সালফারের জারণ মান পেয়ে যাচ্ছি। এবং এই ক্ষেত্রে একটি বিষয় তোমাদেরকে খুব না বললেই নয় যে জারণ সংখ্যার মান ভগ্নাংশ আসতে পারে, কারণ হচ্ছে কতগুলো সুনির্দিষ্ট নিয়ম মেনে, অর্থাৎ প্রমাণ জারণ সংখ্যার ভিত্তিতে অজানা কোনো মৌলের উপর আরোপিত চার্জ, এখন যে চার্জটা তার উপর আরোপ হয়েছে ক্যালকুলেশনে যেটা এসেছে এটাই হবে তার জারণ মান, এবং এই জারণ মানটা ভগ্নাংশ হতে পারে। যেমন এই ক্ষেত্রে দেখো সালফারের জারণ সংখ্যা এসেছে +2.5, তাহলে জারণ মান ভগ্নাংশ আসতে পারে, কারণ ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই তার জারণ মান। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি আয়নের জারণ নির্ণয় দেখাচ্ছি। যেমন টেট্রাঅ্যামিন কপার 2+ আয়ন, এই আয়নের এখানে কপারের জারণ মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা অ্যামোনিয়ার জারণ সংখ্যা, অ্যামোনিয়া যেহেতু একটি যৌগ, এর জারণ সংখ্যা হচ্ছে 0, তাহলে কপারের জারণ সংখ্যা আমি ধরে নিলাম x। আর যেহেতু একটি আয়নের উপস্থিত প্রত্যেকটা পরমাণুর জারণ সংখ্যার যোগফলটা হবে আয়নের চার্জের সমান, এজন্য x + 0 × 4 সমান হচ্ছে +2, অর্থাৎ এর চার্জ হচ্ছে +2, তাহলে টোটাল ক্যালকুলেশনটা হবে চার্জের সমান। এই হিসাবে আমরা x এর মানটা বের করে নিলাম, x এর মান হচ্ছে +2, তার মানে হচ্ছে কপারের জারণ সংখ্যা হচ্ছে +2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী যৌগে চলে আসতেছি।
পরবর্তী যৌগে পটাশিয়াম ফেরোসায়ানাইডে ফেরাম এর জারণ সংখ্যা নির্ণয় করতে বলা হচ্ছে, অর্থাৎ আয়রনের জারণ সংখ্যা নির্ণয় করব। এক্ষেত্রে দেখো পটাশিয়াম গ্রুপ একে অবস্থান করার কারণে এর জারণ সংখ্যা হচ্ছে +1 এবং সায়ানাইড এটি একটি যৌগমূলক এবং এই যৌগমূলকের চার্জ হচ্ছে -1, এর জন্য এর জারণ মান হচ্ছে -1। তাহলে সেই হিসাবে আমরা আয়রনের জারণ সংখ্যা যদি x ধরে নেই, ক্যালকুলেশন যদি করি +1 × 4 + x × 1 + -1 × 6, এভাবে ক্যালকুলেশন করলে x এর মান আমরা পেয়ে যাচ্ছি +2। তার মানে হচ্ছে আয়রনের জারণ সংখ্যা আমি পেয়ে গেলাম এক্ষেত্রে +2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জারণ সংখ্যা এবং যোজনী এই দুইটার মধ্যে মূলত আসলে পার্থক্যটা কোথায় এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করব। জারণ সংখ্যা এবং যোজনী এই বিষয়টা কিন্তু এক নয়। একটু আগে দেখে আসলাম যে জারণ সংখ্যার মান ভগ্নাংশ হতে পারে, দেখলাম যে গোলক, কিন্তু যোজনী কখনোই ভগ্নাংশ হতে পারে না। জারণ সংখ্যা এবং যোজনীর পার্থক্যের ক্ষেত্রে প্রথমে দিতে হবে সংজ্ঞা। জারণ সংখ্যার প্রথম যে সংজ্ঞাটা দিয়েছি মূলত আসলে সেই সংজ্ঞাটাই তোমরা উপস্থাপন করবা যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণু বা মূলকের সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে হচ্ছে তাকে ওই মৌল বা মূলকের জারণ সংখ্যা বলা হয়। এবং যোজনীর ক্ষেত্রে তোমরা একটা স্বাভাবিক সংজ্ঞা দিবা, যদিও যোজনীর অনেকগুলো সংজ্ঞা আছে, কিন্তু এই ক্ষেত্রে একটা স্বাভাবিক সংজ্ঞা দিবা যেটা হচ্ছে যে কোনো মৌলের যোজনী হচ্ছে অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, অর্থাৎ যৌগ গঠন করে কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ার করে তাকে উক্ত মৌলের যোজনী বলা হয়। তাহলে যোজনী বিষয়টা ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন বর্জন কিংবা ইলেকট্রন শেয়ারের সাথে সম্পর্কযুক্ত। যদিও যোজনী সাধারণত ধাতুর ক্ষেত্রে একরকম ভাবে নির্ণয় করা হয়, অধাতুর ক্ষেত্রে আরেক রকম ভাবে নির্ণয় করা হয়। এসএসসি বইতে এরকম একটা সংজ্ঞা ছিল যে ধাতুর ক্ষেত্রে যোজনী হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা, আর অধাতুর ক্ষেত্রে যোজনী হচ্ছে শেষ কক্ষপথের বেজোড় ইলেকট্রনের সংখ্যা। তাহলে ধাতুর ক্ষেত্রে একরকম ভাবে নির্ণয় করতে হয়, অধাতুর ক্ষেত্রে আরেক রকম ভাবে নির্ণয় করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে একটা স্বাভাবিক সংজ্ঞা দিবা। এবার আসো, জারণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক দুইটাই হতে পারে। জারণ সংখ্যা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু যোজনী কখনোই ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে না। যোজনী হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। মৌলের জারণ সংখ্যা শূন্য হতে পারে, মৌলের জারণ সংখ্যা শূন্য হতে পারে, কারণ জারণ সংখ্যা হইতেছে আরোপিত চার্জ। সুনির্দিষ্ট নিয়ম মেনে কোনো পরমাণুর উপরে যে চার্জ আসবে, এখন যে চার্জের এই চার্জের মানটা শূন্য হতে পারে, ভগ্নাংশ হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, এই জন্য শূন্য হতে পারে। মৌলের জারণ সংখ্যা শূন্য হতে পারে, যেমন অক্সিজেন কিংবা সোডিয়াম, যে কোনো মৌল যদি একক পরমাণু হিসেবে থাকে অথবা অণু আকারে থাকে, একটু আগে আমরা দেখে আসলাম, এদের জারণ সংখ্যাটা শূন্য হবে, কিন্তু যোজনী এদের ক্ষেত্রে কখনোই শূন্য হয় না। সাধারণত নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্য মৌলের যোজনী শূন্য হতে পারে না। জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, যেমন এক্ষেত্রে ফেরাসোফেরিক অক্সাইড এই যৌগে আয়রনের জারণ সংখ্যা +2.66। আবার একটু আগে আমরা একটা ক্যালকুলেশন দেখে আসলাম যেখানে সোডিয়াম টেট্রাথায়োনাইডে সালফারের জারণ মান ছিল +2.5। তাহলে জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, কিন্তু যোজনী কখনোই ভগ্নাংশ হতে পারে না। যেমন ধরো ফেরাসোফেরিক অক্সাইড যৌগে আয়রনের যোজনী এক্ষেত্রে দুইটা ব্যবহৃত হয়, একটা হচ্ছে 2 এবং 3, তাহলে দুইটাই ব্যবহৃত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্তই ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।